স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে কোনো সভ্য সমাজে গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। কোন দেশ কেমন, কোন দেশের মানুষ কেমন তা বোঝা যায় ওই দেশের গণমাধ্যমের স্বাধীনতা দেখে। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন হবে ৫ আগস্টের আগে, এটা ছিল একটা স্বপ্নের মতো। এটি সবাই ভেবেছিল যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, কেউ আমাদের কোথাও বাধা দেবে না। আ মানে গণমাধ্যম থেকে একেবারে অবাধ স্বাধীনতা, একদম যেমন খুশি তেমন। শামসুর রহমানের কবিতার মতো, স্বাধীনতা আমার, যে আমার কবিতার খাতা, যেমন খুশি তেমন আমার কবিতার খাতার মতো। গণমাধ্যমের স্বাধীনতা, সবাই ভেবেছিল সাংবাদিকরা তাদের স্বাধীনতা ভোগ করবেন, উপভোগ করবেন। তারা তাদের সাধ্যমতো স্বাধীনতার চর্চা করবেন। কিন্তু কি দেখা গেল? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের গণমাধ্যমের কি ভয়াবহ একটা পরিচিতি। আমাকে একজন লিখেছেন যে আমার লাইভটি দেখতে পাচ্ছেন। আমি এক্ষুনি করে দিচ্ছি। এটা অনেক সময় আমার একটু ভুল হয়ে যায়। প্রাইভেসিটা আমি সেটিংসটা করতে পারি না, অনেক সময় আমি করে দিচ্ছি। জি। বাংলাদেশের গণমাধ্যমের এখন অবস্থাটা কি, এটা আসলে ভাষায় বুঝিয়ে বলার মতো না। উম মানে মানে যারা ভেবেছিলেন যে কথা বলতে পারবেন, স্বাধীনভাবে মত প্রকাশের চর্চা করতে পারবেন, সব খবর প্রকাশ করতে পারবেন, তারা অত্যন্ত হতাশ হয়েছেন। এখন যদি দেখেন যে বেশিরভাগ গণমাধ্যমগুলোর বাংলাদেশের প্রায় ৪০ টার মতো টেলিভিশন চ্যানেল, শতাধিক পত্র-পত্রিকা, এক্কেবারে ১ম সারির পত্রিকা থেকে একদম আন্ডারগ্রাউন্ডের পত্রিকা, কোথাও কোনো রকম স্বাধীনতা তো নেই। বরং বলা যায় যে এক ধরনের তুগলকি কাণ্ডকারখানা সেখানে চলছে। বেশিরভাগ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ পদগুলো দখল হয়ে গেছে এক্কেবারে চর দখলের মতো। ৫ই আগস্ট আপনারা যদি সেই দিনটির কথা মনে করেন, যখন সবগুলো টেলিভিশনের মনিটর ছিল কালো, সেখানে লেখা ছিল যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। তখনই কিন্তু যারা অভিজ্ঞ আ সাংবাদিক রয়েছেন তারা বোঝেন এটার মানে কি। এটির মানে যে সবকিছু এখন নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। সেই যে ৫ই আগস্ট ওই যে লেখা ভেসে উঠেছিল, তারপরে মানুষ দেখতে পেয়েছিল সেনাপ্রধানের ভাষণ। তিনি যখন জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আজকে থেকে বাংলাদেশের দায়িত্ব তার কাঁধে। এরপরে একে, একে খবর আসতে থাকলো। বেশিরভাগ টেলিভিশন চ্যানেলেই সেই খবরগুলো আসলো না। সেটি কি? সবগুলো টেলিভিশন চ্যানেল কেমন করে দখল হয়ে গিয়েছিল। কে কার উপরে আ ভাঙচুর করবে, কে কার উপরে পদ পজিশন পাবে, এগুলো নিয়ে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। ফলে সবকিছু মিলিয়ে ধীরে, ধীরে হয়তো প্রাথমিক অবস্থায় যখন শেখ হাসিনা চলে গেলেন, তারপরে হয়তো ধারণা করা হয়েছিল আবার আস্তে, আস্তে সব ঠিক হয়ে আসবে। কিন্তু গত ৭.৫ মাসেও তা হয়নি। এর আগের শেখ হাসিনার আমলের কথাটি যদি বলি, বেশিরভাগ মানুষের অভিযোগ ছিল যে বাংলাদেশে টেলিভিশন চ্যানেলগুলো বিটিভির মতো। বাতাবি লেবু বলত হাস্য পরিহাস করে। কিন্তু এখন দেখা গেল যে আগে তো একটি ছিল বাতাবি লেবু বা বিটিভি, এখন সবগুলো টেলিভিশন চ্যানেল পরিণত হয়েছে বিটিভিতে। কেউ কোনো খবর প্রচার করতে, প্রকাশ করতে পারছে না। সবকিছু প্রেসক্রিপশন অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রেস সেক্রেটারি রয়েছেন, প্রেস সচিব, তার ফর্মুলায় সবকিছু এখন নিয়ন্ত্রিত হচ্ছে। সবশেষ একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনারা বাংলাদেশে কয়টা টেলিভিশন চ্যানেলে দেখেছেন যে আ ভারতে আমেরিকার যে নিরাপত্তা প্রধান তুলসি গাবার্ড যেই আ সাক্ষাৎকারগুলো, সেটি আপনারা বাংলাদেশে কয়টা টেলিভিশন চ্যানেলে দিয়েছেন? হাতে গোনা ২-১ টি টেলিভিশন চ্যানেল খবরটি করেছে। কিন্তু আর বেশিরভাগ চ্যানেলই সেই খবরটি করেনি। কারণ নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সবগুলো টেলিভিশন চ্যানেল একটি খবর করেছে। সেটি কি জানেন? সেটি হচ্ছে তুলসী গাবার্ডের বক্তব্যের প্রতিবাদে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছিল
যেখানে নিন্দা জানানো হয়েছিল তুলসী গাবার্ডের বক্তব্যের, যেখানে বলা হয়েছিল তুলসী গাবার্ডের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সেটি কিন্তু সব চ্যানেল করতে বাধ্য হয়েছিল। কিন্তু এর আগের যে খবরটি, যেটি তুলসী গাবার্ডের বক্তব্য, সেটি কিন্তু হাতে গোনা 2-1টি মাত্র চ্যানেল করতে পেরেছিল। প্রতিটি খবর এরকম প্রেসক্রিপশন অনুযায়ী হয়। আপনারা যারা সচেতন, আপনারা জানেন যে বাংলাদেশে এই যে ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতা বলে বাংলাদেশে এখন আর কিছু নেই, ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল। এই আন্দোলনে বাংলাদেশের সব স্তরের মানুষ, এমনকি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল, তারা যুক্ত হয়েছিল। কিন্তু এই অধিকাংশ এই এই যে যে কি বলবো এটাকে, যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি এইখানে কিন্তু একেবারে কমপ্লিটলি এখন এই মুহূর্তে অনুপস্থিত। ওই যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলছে। সবগুলো টেলিভিশনের একেবারে উচ্চ পদস্থ যেই পদগুলো রয়েছে, সেগুলো সবার আগে সেগুলো দখল হয়ে গেছে। একদম মানে বলা যেতে পারে অনেক সময় টেন্ডারবাজি হয় না, যে কোনো একটি কাজ পাওয়ার জন্য যেরকম টেন্ডার করে, ঠিক ওরকম কাকে হটিয়ে কে নেবে। এক বেশিরভাগই বিএনপি জামাত এটি দখল করেছে। পরবর্তীতে আপনারা অনেকেই দেখেছেন যে এই যে ছাত্র জনতা বলে যারা কিছু নেই, এখন যারা নিজেদেরকে আমি অবশ্য বলি না, এই যে ছাত্র জনতা, এই যে ধরেন আজকে শাহবাগে যেই ইয়াটি সমাবেশটি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এটি কি ছাত্র জনতার সমাবেশ? নিঃসন্দেহে এটি ছাত্র জনতার সমাবেশ নয়, এটি একটি রাজনৈতিক দলের সমাবেশ। কিন্তু গণমাধ্যমগুলো কিন্তু সেভাবে এটি ট্রিট করতে পারছে না, কারণ তাদের উপর ওই নির্দেশনা রয়েছে, এটি ছাত্র জনতাই বলতে হবে। আপনি দেখবেন যে যারা এই বিভিন্ন জায়গায় মব সন্ত্রাসের, মবতন্ত্রের শিকার হচ্ছে, যারা মারপিটের শিকার হচ্ছে, তাদেরকে যারা মারছে তাদেরকে দুর্বৃত্ত বলা হচ্ছে। তাদের রাজনৈতিক পরিচয় থাকলেও সেই রাজনৈতিক পরিচয়টি প্রকাশ করা হয় না, সচেতনভাবে, পরিকল্পিতভাবে, আদেশ নির্দেশ অনুযায়ী তাদেরকে বলে দুর্বৃত্ত বা সন্ত্রাসীরা। কিন্তু ওই দুর্বৃত্ত, ওই সন্ত্রাসী যদি আবার ধরেন আওয়ামী লীগের হয়, ছাত্রলীগের হয়, বা তার কোনো অন্য কোনো রাজনৈতিক পরিচয় থাকে, সেটি কিন্তু প্রকাশ করা হয়। কিন্তু এটি যদি জামাতের হয়, সেটি প্রকাশ করা হয় না। এটি যদি বিএনপির হয়, সেটি কিন্তু প্রকাশ করা হয়। এদিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু এক কাতারে। আপনারা আজকে থেকে সচেতনভাবে খেয়াল করে দেখেন, যদি দেখেন যদি কোনো সন্ত্রাসী বা দুর্বৃত্ত তার রাজনৈতিক পরিচয়টি বলা হচ্ছে না, আপনি ধরেই নিবেন যে ওটির পরিচয়টি সচেতনভাবে নিষেধ করা হয়েছে না বলার জন্য। আর ওই সন্ত্রাসী বা দুর্বৃত্ত যদি তার যদি রাজনৈতিক পরিচয় থাকে আওয়ামী লীগের কিংবা বিএনপির, তাহলে তার পরিচয়টি ফলাও করে বলা হবে। এটি কিন্তু একটি বিরাজনীতিকরণের একটি মানে প্রক্রিয়া। তেমনি জামাতকে নিষ্কলুষ, নিষ্কণ্টক রাখার একটি ফর্মুলাও, এটি আপনাদের নিশ্চয়ই মাথায় আছে। মানে কত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বাংলাদেশের গণমাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে, এটি একটা মানে এটি একটা ভবিষ্যতে এটি একটা গবেষণার বিষয় হবে। যেমনটি এরশাদের শাসনামলে যেভাবে করে গণমাধ্যম নিয়ন্ত্রিত হতো প্রেস নোটের মাধ্যমে, সেটি যেমন সাংবাদিকতার একটি শিক্ষণীয় গবেষণার বিষয়, এই 5ই আগস্টের পরে বাংলাদেশের গণমাধ্যম কিভাবে করে নিয়ন্ত্রিত হচ্ছে, এটিও একসময় ইতিহাসে গণমাধ্যমের গবেষণার বিষয় হবে। আমরা জানি যে আওয়ামী লীগ শাসনামলের সময় গত 16 বছরে গণমাধ্যম পরিপূর্ণভাবে স্বাধীন ছিল না, কিন্তু ওই সরকারের যত দুর্নীতির খবর সব গণমাধ্যম কোনো না কোনো ভাবে কিন্তু প্রচার করেছে। সব শাসকরাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করে যতভাবে সম্ভব, কিন্তু ওই নিয়ন্ত্রণের ফাঁক ফোকর দিয়ে সাংবাদিকরা চেষ্টা করেন মানুষের সামনে তথ্যটি তুলে ধরার, অনিয়ম তুলে ধরার, তাতে তাদের জীবন গেলেও তারা সেই চেষ্টা করেন। তারপরও ওই যে যত দোষ নন্দ ঘোষের মতো সব দোষ সবাই সাংবাদিকদের কাঁধে এনে দেয়। সাংবাদিকরা তো এই সমাজের মানুষ না, তাদের কোনো কিছু নাই, তাদের কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই, সব দোষ তাদের। কিন্তু তাদেরকে কতভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেই নিয়ন্ত্রণের ফাঁক ফোকর গলে তারা কিভাবে সাংবাদিকতা করেন
যারা সত্যি সত্যি সাংবাদিকতা করেন তারা জানেন। কিন্তু ওই এখন যেই নিয়ন্ত্রণের যে জাতাকল, সেখানে ওই ফাঁক ফোকর দিয়ে বের করারও সুযোগটি নেই। কেন জানেন? নেই, কারণ কখন কোথায় কাকে মপতন্ত্র দিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে তার কোনো গ্যারান্টি নেই। আগে তো তবু জানতো যে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, কিংবা ওই বিএনপি সন্ত্রাসীরা পিটিয়ে মেরে ফেলেছে বা ধরে নিয়েছে বা গুলি করে মেরেছে বা ছুরিকাঘাত করেছে, যা হোক একভাবে না একভাবে। কিন্তু এরকম প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মেরে বলবে যে ফ্যাসিস্টের দোসর, তাই তাকে হত্যা করা হয়েছে এবং তাকে একটা বৈধতা দেয়া কোনো রকম বিচার হবে না, এই ধরনের বিচারহীনতা বাংলাদেশে কিন্তু কোনোদিনও ছিল না। এই ডক্টর ইউনূসের সরকার তার এই শাসনামল কিন্তু এটি প্রতিষ্ঠিত করে ছেড়েছে। ফলে আগে সাংবাদিকরা ফাঁক ফোকর দিয়ে নিয়ন্ত্রণের কিংবা শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে করে পারুক তারা যেমন অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করত, এখন তাদের সামনে সেই সুযোগটিও নেই। শুধু হত্যা নয়, দেখা গেল তাকে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করবে যে তার আর সমাজে মুখ দেখানোর কোনো উপায় থাকবে না, কিংবা তার বাড়িতে আগুন লাগিয়ে দিবে, কিংবা তার সন্তানকে হত্যার হুমকি দিয়ে আসবে, কিংবা মেরেই ফেলবে, কিংবা তার স্ত্রীকে ধরে নিয়ে ধর্ষণ করবে। কোনো কিছুর কোনো গ্যারান্টি নেই। এতখানি আতঙ্কিত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে বাংলাদেশের সাংবাদিকদেরকে রাখা হয়েছে। আপনি দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশের বেশি সব গণমাধ্যম দখল করেছে মূলত বিএনপি এবং সঙ্গে রয়েছে জামাত। এরপরও বিএনপির তারেক রহমান বলছেন যে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার। চিন্তা করে দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে যতগুলো গণমাধ্যম রয়েছে সবগুলোর নিয়ন্ত্রক মূলতই বিএনপির। একেবারে ধরেন 100% এর মধ্যে আমি বলবো 80 থেকে 90% হচ্ছে গিয়ে বিএনপি এখন নিয়ন্ত্রণ করছে একদম টপ পজিশন গুলোতে। সেখানে তারেক রহমান যদি নিয়ন্ত্রণের মিডিয়া ট্রায়ালের শিকার হন, তিনি অভিযোগ করেছেন, তাহলে গণমাধ্যম কে চালাচ্ছে একবার ভাবুন তো। যারা টপ পজিশনে বিএনপির নামে বসে আছে তারা আসলে কারা তাহলে? একবার চিন্তা করে দেখুন, যদি তারেক রহমান মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে থাকেন তারা কারা? এবং আপনারা দেখবেন যে শুধুমাত্র যে বিএনপি জামাত সমর্থকরা শীর্ষস্থানে সব পদগুলোতে বসে আছেন, এখন সাংবাদিকরা কিন্তু কাউকে যেমন বিশ্বাস করতে পারছে না। কোনো একটা খবর যদি তাদের কাছে থাকেও, এটি তারা অফিসে তার যে সিনিয়র, তার যেই মেন্টর কিংবা তার যে বস, তাকে পর্যন্ত বলার সাহস করছে না। কারণ কোন কথাটি, কোন খবরটি বলবে এবং তাকে স্বৈরাচারের দোসর বলে, ফ্যাসিস্টের দোসর বলে আখ্যায়িত করে তাকে চিহ্নিত করে হয় চাকরিচ্যুত করা হবে, নাইলে তাকে বিপদগ্রস্ত করা হবে, নাইলে তার নামে অন্য কোথাও লাগিয়ে এমন একটা বিপদে তাকে ফেলা হবে যে সে আর সার্ভাইভ করতে পারবে না ইন্ডাস্ট্রিতে। বুঝতেই পারছেন বাংলাদেশ তাহলে মানে সাংবাদিকরা এখন ভয়ে থরথর করে কাঁপছে। যত বড় সাহসী সাংবাদিক কি হোক না কেন, ধরেন আপনি বলতে পারেন যে মাসুদ কামাল তো কথা বলছেন, সবাই মাসুদ কামাল নন। মাসুদ কামাল তো আওয়ামী লীগের আমলেও তিনি বীর দাপটে কথা বলেছেন, বীর দাপটে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। স্বাধীনতা তারাই উপভোগ করতে পারেন যারা কারো কাছে মাথা নিচু করে না। স্বাধীনতা তারাই উপভোগ করতে পারে যাদের কোনো চাওয়া পাওয়ার জায়গা থাকে না। মানে আমি বলতে চাচ্ছি যে জিনিসটা এরকম যে স্বাধীনতার বিষয়টির সঙ্গে আপনি কারো কাছে কিছু বাড়তি সুবিধাও চাবেন, আবার স্বাধীনতাও ভোগ করতে চাবেন, দুটো একসঙ্গে হয় না। ফলে যারা আগে অভিযোগ করেছেন স্বাধীনতা ভোগ করেননি, নিজেকে প্রশ্ন করবেন, আয়নার সামনে দাঁড়াবেন। আর এখন যে পরিস্থিতিতে ভয়ে যারা থরথর করে কাঁপছেন তারা ভাববেন যে কেমন করে এই পরিস্থিতির সৃষ্টি হলো, এখান থেকে বের হওয়ার পথ কি রয়েছে। পথ তো নিশ্চয়ই কোনো না কোনো থাকেই, অবশ্যই আছে, বের করতে হবে। একটি পথ বন্ধ হলে 10টি নতুন পথ খুলে যায়। এটি নিয়ম, এটি প্রকৃতির নিয়ম। কেউ কখনো কিছু আটকে রাখতে পারে না। আপনি যে কোনো শক্তিকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করবেন, সে কোনো না কোনো ভাবে সবকিছু ধূলিসাৎ করে দিয়ে কিন্তু সে প্রকাশিত হবেই। আজ হোক, কাল হোক, পরশু হোক। সুতরাং আজকে আপনারা যারা থরথর করে কাঁপছেন, মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলেন যে আপা কি করব কি করব, সাহস রাখেন। আর আজকে আমাদের পুরো সমাজটা, রাষ্ট্রটাই একটা অবরুদ্ধ অবস্থা, ভীতির
সংস্কৃতি এমন তীব্রভাবে এসেছে যে আমি ভয় পাচ্ছি এই কথাটা বলতেও মানুষ ভয় পায়। এরকম খারাপ একটি অবস্থা চলছে। আমার মনে হয় যে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং মত প্রকাশের অধিকারের মৌলিক যে প্রয়োজনীয় দিকগুলো আমাদের এই সাংবাদিকতা পেশার জন্য সবচেয়ে অপরিহার্য। কারণ সংবাদপত্রকে বলে যে আয়না, হ্যাঁ? সমাজের দর্পণ। সমাজের দর্পণ নয়, এটি আরো বেশি কিছু। এটি আরো বেশি কিছু। একটা সাধারণ মানুষ ৩ দিন পরে যা বুঝতে পারবে, একজন সাংবাদিককে ৩ দিন আগে সেটি বুঝতে পারতে হয়। ওই দূরদৃষ্টি, ওই চিন্তাশীলতা, ওই মনন তার থাকতে হয়। কারণ তার সেনসিটিভিটি ওই পর্যায়ের অতখানি তীব্র থাকতে হয়। সেইখানে যদি মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, ভয়ে থরথর করে কাঁপতে হয়, তাহলে সে সমাজের আর কি বা উন্নয়নে ভূমিকা রাখতে পারবে? কোনো উপায় নেই। যেটি শুরুতে বলছিলাম যে বাংলাদেশে আজকে মানে এই অন্তর্বর্তীকালীন এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে কত সাংবাদিক যে এখন কারাগারে রয়েছে, তার হিসেব কি আপনারা জানেন? কতজন কারাগারে রয়েছে? আমি যদি আপনাদেরকে একটা 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 তালিকা বলি, মানে এত বড় আঘাত, বাংলাদেশের গণমাধ্যমের উপর এত বড় আঘাত কেউ কোনোদিন করার সাহস পায়নি। বাংলাদেশে সবচেয়ে নির্যাতনের সময় ছিল এরশাদের আমল। গণমাধ্যম সবচেয়ে বেশি নিষ্পেষিত ছিল এরশাদের আমলে। অত বেশি নিষ্পেষণ আর কখনোই হয়নি। কারণ গণতান্ত্রিক সমাজে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফর্মুলায় সাংবাদিকরা সাংবাদিকতা করেছে। যেটি বিএনপির আমলে হয়েছে, যেটি শেখ হাসিনার গত ১৫ বছরের আমলেও হয়েছে। কারণ আপনারা যত রকম দুর্নীতির খবর গণমাধ্যমের মাধ্যমেই আপনারা জেনেছেন। এই তার পতনের আগে যে ছাগল কাণ্ড, হুম? এটি তো গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। তার আগে তার এস আলম গ্রুপের যেই ব্যাংক লুটপাট আপনারা গণমাধ্যমেই জেনেছেন। আপনারা ওই বালিশ কাণ্ড কোথায় কত যেভাবে করে দুর্নীতির খবরগুলো প্রকাশিত হয়েছে আপনারা গণমাধ্যমেই জেনেছেন। কিন্তু এখন আর সেটির সুযোগ নেই। এখন সাংবাদিকদেরকে ধরে, ধরে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদেরকে ট্যাগিং করা হচ্ছে। বলা হচ্ছে এই যে ফ্যাসিস্টের দোসর। আগে যেমন একটা প্রবণতা ছিল কেউ যদি আওয়ামী লীগের পক্ষে না বলে তাহলে তার ভিতরে জামাতের গন্ধ খোঁজা হতো, বিএনপি জামাতের গন্ধ খোঁজা হতো। এখন ঢালাও ভাবে আওয়ামী লীগের দালাল কিংবা ফ্যাসিস্টের দোসর এইভাবে তাদেরকে আখ্যায়িত করে, তাদেরকে ট্যাগিং করে তাদের কণ্ঠ, তাদের স্বাধীনতা একেবারে হরণ করা হয়েছে। যেটি বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে এত ভয়ঙ্কর ভাবে আগে আর কখনোই হয়নি। কতখানি ভয়ঙ্কর অবস্থা যে আপনাকে যদি আটক করা হয় আপনি জামিনের আবেদন পর্যন্ত করতে পারবেন না। আপনি একটা আইনজীবী পর্যন্ত দিতে পারবেন না। পৃথিবীর কোন সভ্য দেশে এমনটি ঘটেনি। নাই, আপনি পাবেন না। যে একটি কোন সভ্য সমাজ আছে যেখানে একজন আটক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, মামলা থাকতে পারে হাজারটা। কিন্তু তিনি আইনজীবী নিয়োগ দিতে পারছেন না। তাকে সেই অধিকারটা তার হরণ করা হয়েছে। পৃথিবীর কোন সভ্য দেশে এটি হতে পারে না, হয় না, নজির নেই। এখন সেটি চলছে এই বাংলাদেশে ৫ই আগস্টের পরে। বাংলাদেশের অবস্থা কতখানি উদ্বেগজনক আমি যেমন বলি আপনাকে, মানে জামিন শুনানি ছাড়া আপনারা দেখেছেন যে যেই সাংবাদিকরা এই মুহূর্তে জেলখানায় আছে তারা নিজেরা নিজেদের কথা বলছে। whereas একজন আইনজীবী পাওয়া তার একটি অধিকার, তার মৌলিক অধিকার। তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা নিজেরাও জানেন এরা কেউ হত্যাকারী নয়, এরা কেউ খুনি নয়। কিন্তু তাদেরকে তাদের অধিকার হরণ করার জন্য এবং অন্যদেরকে যারা বাইরে রয়েছেন তাদেরকে তাদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করার জন্য ওই যে বললাম ভয়ে থরথর করে কাঁপছে, তাদেরকে ভয়ে থরথর করে কাঁপানোর জন্য এই হত্যা মামলাগুলো দেয়া হয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে। দেখেন একই সঙ্গে কতগুলি অপরাধ এই সরকার এই সাংবাদিকদের সঙ্গে করছে। এই জুলাইয়ের আন্দোলনে ৬ জন সাংবাদিক ৬ জন গণমাধ্যম কর্মী মারা গেছেন। আর তারপর তাদেরকে আমি যদি বলি যে মিথ্যা মামলার শিকার হয়ে শত শত সাংবাদিক এই মুহূর্তে বেকার রয়েছেন। যাদেরকে যে কজন চিহ্নিত পরিচিত সুপ্রতিষ্ঠিত সাংবাদিকদেরকে আপনারা জানেন তাদেরকে শুধু দেখছেন। কিন্তু সবাই তো সুপ্রতিষ্ঠিত, সবাইকে তো আপনারা এক নামে জানেন না। শত শত সাংবাদিক এই মুহূর্তে মিথ্যা মামলা খেয়ে তাদের মাথার উপর মিথ্যা মামলার খড়গ ঝুলিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে। শত শত সাংবাদিককে।
এটি বাংলাদেশে আগে কখনোই হয়নি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে প্রেস ফ্রিডমের যে ইন্ডেক্স রয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থান এখন 180টা দেশের মধ্যে 165তম স্থানে রয়েছে। এটা একটা গণমাধ্যমের স্বাধীনতা হরণের একটা ভয়াবহ চিত্র। এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার এরা বলছে বাংলাদেশের আটক সাংবাদিকদের মুক্তির ব্যবস্থা এবং অন্য সবার জন্য মিথ্যা দায়ের প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর বাইরে আজ কয়েকটি প্রায় 9টি গণমাধ্যম তারা একটি বিবৃতি, গণমাধ্যম না, দুটি মিডিয়ার যেই গণমাধ্যমের যেই মানে সংগঠন রয়েছে, আন্তর্জাতিক সংগঠন, 9টি সংগঠন একযোগে বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতিতে খুব ইন্টারেস্টিং কতগুলো কথা বলা হয়েছে, আমি আপনাদের জন্য উল্লেখ করতে চাই। এই মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশে গ্রেফতার, সহিংসতা, হেনস্থার মতো ঘটনা ঘটছে উল্লেখ করে এরা উদ্বেগ জানিয়েছে। এই 9টি আন্তর্জাতিক সংগঠন তারা বলছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করতে পারেনি। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই বিবৃতিদাতা এই সংগঠনগুলোর মধ্যে কারা কারা রয়েছে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 19, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিকাস, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ফর্টিফাই রাইটস, ফ্রন্টলাইন ডিফেন্ডার্স, পেন আমেরিকা এবং দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, সিপিজে। এখানে তারা যে বিবৃতিতে তুলে ধরেছে, তারা বলছেন যে যে কোনো ধরনের হামলা, মানবাধিকার সাংবাদিক এবং মানবাধিকার কর্মী সহ সাধারণ নাগরিকদের উপর হামলার বেশ কিছু ঘটনা কিন্তু তারা তাদের এই বিবৃতিতে তুলে ধরেন এবং তারা দায়ীদের শাস্তির ব্যবস্থা করতে বলেন। তারা বলছে যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘনের ইতিহাস রয়েছে, কিন্তু এটি এখনো চলমান থাকবে এটি তারা আশা করেননি। বাংলাদেশের উচিত অতীতের ওই ধারা থেকে বেরিয়ে আসা। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, অতীতের যে ধারা ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মত প্রকাশের কারণে রাষ্ট্র বহির্ভূত কোনো পক্ষের হামলা থেকেও জনগণকে সুরক্ষা দেওয়ার বিষয়টি তারা নিশ্চিত করতে এই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, আপনারা জানেন যে শেখ হাসিনার সময়ে 57 ধারা নিয়ে খুব হইচই হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে সংগঠনগুলো বলছে যে ক্ষমতায় আসার পর থেকে অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এর মধ্যে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে তাও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রাখতে ব্যর্থ হয়েছে। মানে 57 ধারা তো তারা বাতিল করেইনি, মানে 57 ধারার সঙ্গে যে একটা ন্যূনতম ব্যবস্থা রাখবে এবং আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করবে সেটি কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে বলে এই বিবৃতিতে বলা হয়েছে। তারা অত্যন্ত উদ্বিগ্ন, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারা বলছেন যে এটা খুবই উদ্বেগজনক। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত এই ব্যাপারগুলি গণমাধ্যমের স্বাধীনতাটি নিশ্চিত করা হয়, কারণ আমরা জানি গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে কোনো দেশের কোন উন্নয়ন যেমন হয় না, তেমনি গণতান্ত্রিক যাত্রা সবকিছু মারাত্মকভাবে ব্যাহত হয়। আমরা হয়তো মানে অনেক ভালো, মানে একদম 100% ভালো সাংবাদিকতা পৃথিবীর কোথাও নাই, একটু অনিয়ম এরকম হয়, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ ভয়, ভীতি, আতঙ্ক, প্রভাবের মধ্যে থেকে সাংবাদিকতা করে এটি অনেকের পক্ষে বাইরে থেকে বোঝা খুব কঠিন একটি কাজ। তারপরও তারা তাদের সেই চেষ্টাটি করেন। এখন সেই পথটুকু যদি বন্ধ করে দেওয়া হয়, এই দেশের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। আমি আপনাদেরকে বলি যে আজকে সাংবাদিকতা একটা বড় ধরনের অপরাধ। মনে করেন আমি একজন সাংবাদিক, এটি যেন আমার একটা বড় অপরাধ হয়ে গেছে। সাংবাদিক আছে দেখবেন সবাই এই ছোট মোবাইল নিয়ে করে মোবাইল দিয়ে ভিডিও করেই তারাই সাংবাদিকে পরিণত হয়ে যাচ্ছে। এটা সাংবাদিকতা না। সাংবাদিকদের দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে। পাঠকই তার জবাবদিহিতার জায়গা, পাঠকই তার বিচারক, আর কারো কোনো ক্ষমতা নেই তার বিচার করার। গত 5 মাসে বাংলাদেশের গণমাধ্যমের কি হয়েছে আমি আপনাদেরকে একটা তুলে ধরি। কি ধরনের পরিস্থিতি হয়েছে দেখুন। 600 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে গত 5-6 মাসে। 600+ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
50টি গণমাধ্যম ও প্রেস অফিসে হামলা হয়েছে। মানে 600 সাংবাদিকের বিরুদ্ধে মামলা। বাংলাদেশি সাংবাদিক কতজন? এর মধ্যে 600 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। 50টিরও বেশি গণমাধ্যম ও প্রেস অফিসে হামলা হয়েছে। 6 জন সাংবাদিক নিহত হয়েছে। 18 জন সাংবাদিক গ্রেফতার হয়েছে। 5ই আগস্টের পরে 18 জন সাংবাদিক গ্রেফতার হয়েছে এবং 100রও বেশি সাংবাদিক আহত হয়েছে। 1000+ সাংবাদিক বরখাস্ত হয়েছে বা পদত্যাগে বাধ্য হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে 600 সাংবাদিকের বিরুদ্ধে আপনি মামলা দিয়েছেন, হ্যাঁ, 1000-এর উপর সাংবাদিককে আপনি বরখাস্ত করেছেন অথবা চাকরি ছেড়ে দিতে তাদেরকে বাধ্য করেছেন। তাহলে আপনার সাংবাদিক কারা আছে একবার ভেবে দেখুন। কারা এই মুহূর্তে সাংবাদিকতা করছে সেটিও ভেবে দেখুন। যারা আছে তারা সাংবাদিকতা করতে পারছে কিনা প্রশ্নটি তুলুন। যারা করছে তারা কারা এটিও ভেবে দেখবেন। এর বাইরে দেখেন 96 জন সাংবাদিকের আর্থিক বিবরণী প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। কারো কিছু পেয়েছে? পায়নি তো। কারো কিচ্ছু পায়নি। তাহলে এটি ভয় ভীতি সঞ্চার করার জন্য। 168 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তার সব নিপীড়ন, হ্যাঁ, এই সাংবাদিকদের উপরে। আজকে এই যে গণমাধ্যম সংক্রান্ত যে কমিশন প্রতিবেদন দিয়েছেন ওটা নিয়ে বলবো। মানে হাস্যকর, সিম্পলি হাস্যকর। আমি বলবো এটা নিয়ে। আপনি দেখেন 18 জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। কেন? কোনো কিছু তারা প্রকাশ করেছে? করেনি। কোনো কিছু প্রকাশ করেনি। কেন? 83 জন সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে। প্রেস ক্লাব একটা সম্মানের জায়গা ছিল। হ্যাঁ, আমরা জানি যে রাজনৈতিক বিভাজনের কারণে অনেক সময় অনেক অসম্মানজনক ঘটনা ঘটেছে। কিন্তু এই যেই 5ই আগস্টের আগে মানুষ যেই স্বপ্ন নিয়ে যে একটা নতুন ব্যবস্থা তারা তৈরি করবে, সেটা তো হলো না। বরং সবকিছু যেমন বাংলাদেশে 5ই আগস্টের পরে বাংলাদেশের থানাগুলি যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছে খুব পরিকল্পিতভাবে, ঠিক খুবই পরিকল্পিতভাবে সুচতুরভাবে গণমাধ্যমের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে। তাদের স্বাধীনতা কণ্ঠ শুধু রুদ্ধ করে রাখা হয়নি, তাদেরকে হত্যা করা হচ্ছে। গণমাধ্যমকে হত্যা করা হচ্ছে। যে কারণে আপনারা আজকে বাংলাদেশের 40টি টেলিভিশন চ্যানেল দেখবেন বিটিভি কারো কোনো দুর্নীতির খবর প্রচার করতে পারে না। আপনারা কি জানেন যেই ছেলেটি, যেই রিপোর্টার, যেই সাংবাদিক, এই যে কোন উপদেষ্টা, যেই ওয়াসায় তিনি যেই সুপারিশে, যার সুপারিশে চাকরি হয়, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে, হ্যাঁ, আপনি কোটা বাতিল করলেন, কোটার বিরুদ্ধে এখন আপনি সবকিছু চালাবেন, নিয়োগ হবে সুপারিশে। সেই যে সেই সাংবাদিকের কি পরিণতি আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নেন একটু। 83 জন সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে এবং অধিকাংশ গণমাধ্যম জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। দেখেন, এটা কি গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, এই যত যাই করা হোক না কেন সমাজ অগ্রসর হবে না। পক্ষ থাকে বিপক্ষ থাকে, কিন্তু গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হয়। গণমাধ্যম স্বাধীন না থাকলে মানুষ, দর্শক, মানে সাধারণ মানুষ যেমন কিছু জানতে পারে না, তেমনি তারা সিদ্ধান্তও নিতে পারে না। দেশের ভালো মন্দের খবরটি যদি তাদের কাছে না পৌঁছায়, যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, মানুষ ক্রমশই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যায় এবং সমাজ ক্রমশই অন্ধকারে পরিণত হয়। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আওয়ামী লীগের আমলে সাংবাদিকদেরকে, সংবাদপত্রকে, গণমাধ্যমকে প্রভাবিত করার যেই চেষ্টা হয়েছে, এখন তার চেয়ে কয়েক গুণ বেশি করে সেই অপচেষ্টা চলছে বা হচ্ছে। আওয়ামী লীগ সরকার যেমন বুঝতে পারেনি তাদের পরিণতিটা কি হতে পারে, ফলাফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই সরকারও তারা যে নিয়ন্ত্রণ গণমাধ্যমের উপর আরোপ করেছে, তারা হয়তো দেখতে পাচ্ছে না তাদের সামনে কি রয়েছে। হুঁশিয়ার না হলে শুধুমাত্র তারাই বিপদগ্রস্ত নয়, পুরো দেশ বিপদগ্রস্ত হবে। মানুষের তথ্য হচ্ছে শক্তি। সেই শক্তিকে যারা নিষ্ক্রিয় করতে চায়, সেই শক্তিকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, তারা যুগে যুগে ব্যর্থই হয়েছে। সাময়িকভাবে হয়তো ফায়দা পাওয়া যেতে পারে, সাময়িকভাবে লাভবান হওয়া যেতে পারে,
কিন্তু দিন শেষে তাদেরকে নির্মম পরিহাস হচ্ছে যে তাদের পরিণতি হয় ভয়ঙ্কর। সুতরাং সাবধান। সবাই ভালো থাকুন।